হ্যালো ফ্রেন্ডস, আমি অরুণাংশু। আজকের এই ভিডিওটাতে আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাই সেকেন্ডারি এডুকেশনের ইংরাজির তে একটা কবিতা আছে জন কিটসের, দি পোয়েট্রি অফ আর্থ বলে এন্টাইটেল করা আছে। দ্বাদশ শ্রেণীর ক্লাস 12-এর যারা যারা ক্লাস 12-এ পড়বে এইবার, তাদের ইংরেজিতে পোয়েট্রি সেকশানে পোয়েট্রি অফ আর্থ জন কিটস বলে যে কবিতাটা আছে তার উপরে একটু আলোচনা করছি। এটা পড়ে আমার যেটুকু বুঝেছি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা টেক্সটটা পড়ে দেখো এবং এই আলোচনার মধ্যে দিয়ে সেটাকে বোঝবার চেষ্টা করো, কিছুটা হলেও উপকার হবে। প্রথমে সেই একই কথা বলি, কোনো লিটারেচার বা কোনো ইংলিশ কোনো লিটারি ওয়ার্ক, বাংলা হোক ইংলিশ হোক, যে কোনো লিটারি ওয়ার্ক পড়ার আগে সেই লেখক পরিচিতিটি আমি সবসময় গুরুত্ব দিই। লেখক পরিচিতিটা জানতে হবে, লেখক সম্পর্কে জানতে হবে, লেখকের বিভিন্ন লেখার বৈশিষ্ট্য দু একটা জানতে হবে। যেহেতু 11-12 বা তোমাদের ক্ষেত্রে বেশি অতটা না জানলেও হবে, তবুও কিছুটা জ্ঞান থাকতে হবে, যাতে কিনা পরবর্তী পর্যায়ে বলা তো যায় না, পরবর্তী ইংরেজি নিয়ে পড়তে হতে পারে, তখন এটা কাজে লাগবে, কিছুটা জানতে হবে। তো যে কবিতাটা আছে সিলেবাসে জন কিটসের, যে জন কিটস, তার সম্পর্কে বলতে গেলেই প্রথমে বলতে হবে জন কিটস একজন খুব বড় মাপের একজন রোমান্টিক পোয়েট। তিনি খুব অল্প দিন বেঁচে ছিলেন। রোমান্টিক পোয়েটস বা রোমান্টিক গ্রুপ 1798 সালে ওয়ার্ডসওয়ার্থ লিরিক্যাল ব্যালাডস পাবলিকেশনের মধ্য দিয়ে রোমান্টিক মুভমেন্টের সূচনা করেছিলেন, এবং তার সঙ্গে তার আরেকজন সহযোগী ছিলেন এস.টি. কোলরিজ। এদের দুজনের যুগ্ম প্রয়াসে সেই রোমান্টিক মুভমেন্টটা শুরু হয় 1798 সালে। সেই লিরিক্যাল ব্যালাডস পাবলিশড হয়। লিরিক্যাল ব্যালাডস একটা কালেকশন অফ পোয়েমস, সেই বইটা পাবলিশ হয় 1798 সালে। তার 2 বছর পরে 1800 সালে আবার পাবলিশড হয়েছিল সেই একই বই। 1802 সালেও আবার পাবলিশড হয়েছিল, 3টে ভার্সনে পাবলিশড হয়েছিল, কিন্তু তাতে বিভিন্ন ভার্সনে বিভিন্ন রকমের কবিতা যোগ হয়েছিল। এবং তা সেই সমস্ত রোমান্টিক পোয়েটস যারা ছিলেন, সেই রোমান্টিক পোয়েটসের মধ্যে যেমন ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যেমন তোমাদের আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ বলে ওয়ার্ডসওয়ার্থের কবিতা রয়েছে, স্যামুয়েল টেইলর কোলরিজ, এস.টি. কোলরিজ বলে, এবং জন কিটস, এরাও সেই রোমান্টিক পোয়েটসদের মধ্যে পড়ে। প্রসঙ্গত বলা ভালো, জন কিটস কিন্তু অন্যান্য কবিদের মতো তার লাইফ স্প্যান, মানে তার জীবন বেশি দিন পর্যন্ত ছিল না। লাইফ স্প্যানটা শর্ট ছিল, অল্প দিন তিনি বেঁচে ছিলেন। আমরা জানি 22-23 বছর এরকম একটা, যেমন আমাদের বাংলা সাহিত্যের কবি সুকান্তকে আমরা জানি অল্প দিন তিনি বেঁচে ছিলেন। ঠিক সেরকম ইংরেজি সাহিত্যেই এই জন কিটস খুব অল্প দিন বেঁচে ছিলেন, কিন্তু তার ওই অল্প পরিসরেই, জীবন পরিসরেই তিনি এমন কিছু কন্ট্রিবিউশন আমাদের ইংরেজি সাহিত্যকে দিয়ে গেছেন যে সারা গোটা বিশ্ব সাহিত্য তাকে মনে রাখবে। অসাধারণ তার সেই এক্সপ্রেশন, তার কবিতাগুলো, তার ওয়ার্ডস, তার লেখা ওয়ার্ডস, তার প্রত্যেকটা কবিতার মধ্যে প্রকৃতিকে এমন সুন্দরভাবে তিনি পরিস্ফুটিত করেছেন, ছোট ছোট কবিতার মধ্য দিয়েও, যে এরকম বইয়ের পর বই লিখলেও প্রকৃতির উপরে অত ভালো এক্সপ্রেশন হয়তো আমরা পেতাম না। অসাধারণ তার প্রত্যেকটা কবিতায় ট্রিটমেন্ট অফ নেচার। যেহেতু তিনি একজন রোমান্টিক পোয়েট, আমি বললাম কবির দু একটা লেখা সম্পর্কে জানলে ভালো হয়। ট্রিটমেন্ট অফ নেচার কিটসের অনবদ্যভাবে তিনি দেখিয়েছেন, বিশেষ করে দি সিজনাল ফিনোমেনা, ডেসক্রিপশন অফ সিজনস অ্যান্ড এভরি ন্যাচারাল এলিমেন্টস এক্সিস্টিং সারাউন্ডিং আস। তার যে অসাধারণ বর্ণনা আমাদের কাছে একটা অনবদ্য হয়ে উঠেছে। সাধারণ জিনিস একটা অসাধারণ হয়ে গেছে। আমাদের প্রকৃতির যে এইরকম রূপ আছে, তার কবিতাতে একটা সুন্দর ভিজুয়ালাইজেশন তৈরি হয়ে যায়। তাহলে একটা প্রকৃতির বর্ণনা কিটসের কবিতার একটা অন্যতম বৈশিষ্ট্য। কিটসের কবিতায় আরেকটা খুব ভালো জিনিস পাওয়া যায়, একটা কন্ট্রাডিকশান, একটা কনফ্লিক্ট। সবসময় যেন একটা বৈপরীত্য পাওয়া যাবে তার কবিতাতে। বৈপরীত্য বলতে কি, একটা কন্ট্রাডিকশান, একটা সেট অফ ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক তার অপোজিট একটা ব্যাকগ্রাউন্ড তিনি একই জায়গায় প্রেজেন্ট করে তিনি কোনো একটা জিনিসকে বোঝাবার চেষ্টা করবেন, প্যারাডক্স।
যেমন এই ছোট্ট কবিতা পোয়েট্রি অফ আর্টে তোমাদের সিলেবাসে যেটা আছে, যদি গল্পটা জেনে থাকো বা পরে আমরা পড়ছি দেখতে পাবো যে দুটো বিপরীত ঋতু, একটা সামার একটা উইন্টার, দুটো ঋতু, দুটো চিত্র, বা অন্য একটা যদি কিডসের কবিতা ধরি ওট টু অটাম বলে একটা কবিতা আছে, সেখানেও চিত্র যেন দুটো ভিন্ন চিত্র, একটা এই ফসল ফুলেছে, ফসলে ভর্তি মাঠ, এই ফসল নেই মাঠে, মানে একটা কন্ট্রাডিকশান। এইটা একটা তার অনেক কবিতাতেই কিন্তু আমরা পেয়ে থাকি। আর একটা কিডসের লেখার বৈশিষ্ট্যের মধ্যে যেটা পড়ে সেটা কি, অত বেশি আমরা আলোচনা করবো না, টুকটাক একটা লাইনটা জেনে নিলাম, একটা কন্ট্রাডিকশান, একটা ট্রিটমেন্ট অফ নেচার। আর একটা কিডসের মধ্যে যেটা পড়ে সেটা কি, নেগেটিভ ক্যাপাবিলিটি। তিনি মানে তার এগুলো বড় বড় কবিতাতে বেশি করে দেখা যায়, বড় ক্লাসে আর ওইগুলো আলোচনা হয়। নেগেটিভ ক্যাপাবিলিটি, তিনি সবসময় যেন বাই নেগেটিং হিমসেলফ হি ট্রাইস টু এন্টার ইন টু দি বডি অফ আদার সেলফস, নিজেকে সবসময় হারিয়ে দেওয়ার মানে হারিয়ে নিয়ে অন্য একটা জায়গায় নিজেকে রাখবার চেষ্টা করতেন। সবসময় নিজেকে একটা এমন জায়গায় রাখবেন যেখানে শান্তি আছে, যেখানে কোনো দুঃখ যন্ত্রণা নেই। নেগেটিভ ক্যাপাবিলিটি মানে নিজেকে সবসময় অন্য কোনো বডির মধ্যে হারিয়ে দেওয়া, যেটা একটা খুব ডিটেলস ব্যাপার, এটা তোমাদের অত দরকার নেই। এটা একটা ব্যাপার কিডসের ট্রিটমেন্টের মধ্যে পাবো। এবং কিডসের আরেকটা তার লেখার বৈশিষ্ট্য পাবো, এই যে কনফ্লিক্টের কথা একটু আগে বলা হয়েছিল, তার অনেক অনেক কবিতাতেই সবসময় কনফ্লিক্টের জন্য এরকম ট্রানজিয়েন্স অ্যান্ড পারমানেন্সের মধ্যে একটা বিশাল সংঘাত আমরা দেখতে পাবো, ক্ষণস্থায়িত্ব এবং স্থায়িত্ব, ট্রানজিয়েন্স এবং পারমানেন্স, মানে এই কিছু জিনিস স্থায়ী, এই জন্য আবার ক্ষণস্থায়ী। এই ট্রানজিয়েন্স এবং পারমানেন্সের মধ্যে যে একটা কনফ্লিক্ট আছে তার অনেক কবিতাতেই আমরা দেখতে পাবো। এই হলো কিডস সম্পর্কে নানান তার লেখা সম্পর্কে দু একটা কথাবার্তা। তো তার যত রকমের কবিতা আছে তার প্রত্যেকটা কবিতাই কিন্তু প্রকৃতির একটা সুন্দর বর্ণনা আমরা পাই। পার্টিকুলার যে সিলেবাসে যে কবিতাটা আছে বইতে যদি আমরা একটুখানি দেখি যে পোয়েট্রি অফ আর্ট বলে এন্টাইটেল করা আছে, যদিও এই কবিতাটা পোয়েট্রি অফ আর্ট বলে কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে এইরকম টাইটেল করা হয়নি। ইন্টারন্যাশনাল লেভেলে যদি আমরা দেখি যে অন দি গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট বলে একটা কালেকশান, সেখান থেকে এই পার্টটাকে নেওয়া হয়েছে, এই কবিতার যে প্যাসেজটা তোমাদের দেওয়া রয়েছে। কিন্তু আমাদের কাউন্সিল সিলেবাসে ওটাকে এই পোয়েট্রি অফ আর্ট বলে টাইটেল করা হয়েছে, তাতে অসুবিধা নেই, সেটা হতেই পারে। দেখা যাক এই কবিতার বিষয়বস্তু কি। আমরা দেখব দুটো বিপরীত ঋতু, একটা সামার আর একটা উইন্টার এখানে প্রেজেন্ট করা হয়েছে। সামার ঋতুতে তার একটা ডেসক্রিপশান দেওয়া হয়েছে। সেই সামারে আমার কবিতা যখন পড়ি একবার দেখি, বলছে দি পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। পোয়েট্রি অফ আর্থ, পৃথিবীর কবিতা কখনো শেষ হয় না। ডেড কবিতা, কবিতা মানে মিউজিক। আমরা বলি সামারের কথা যদি বলি, পরের লাইনটা বললে একটু ক্লিয়ার হবে। হোয়েন অল দি বার্ডস আর ফেইন্ট উইথ দি হট সান, যখন সমস্ত পাখিরা ক্লান্ত হয়ে পড়েছে, ফেইন্ট গরম। সামার তো সামার কিসের প্রতীক? এটা ওয়ার্ম, উষ্ণ ঋতু। যদিও ইংল্যান্ড বা ইউরোপিয়ান কন্টিনেন্টে, যেহেতু এটা ইংলিশ পোয়েম পড়ছি, তারা উইন্টার কান্ট্রি সামারকে এনজয় করে, সেই সময় একটু উষ্ণ থাকে। আর সেই রকম একটা সময় যদি রৌদ্র প্রখর কিরণ দেয়, যেমন সেলাই কম্পেয়ার দিতে তোমরা পড়ছিলে, প্রখর কিরণ দেয়, দি আই অফ হেভেন শাইনস হট, তা এইরকম যদি প্রখর তীব্র রৌদ্রের মধ্যে সমস্ত পাখিরা নিশ্চয়ই ঘোরাঘুরি করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, এবং যখনই তারা ক্লান্ত হয়ে পড়ে সারাদিন ঘোরাঘুরি করতে করতে, তখন তারা একটা শান্ত বা একটা ঠান্ডা শীতল একটা গাছের ছায়াতে আশ্রয় নেয়, বা গাছের ঝোপের মধ্যে আশ্রয় নেয় তারা নিজেদেরকে কুল করবার জন্যে। এটা তো একটা স্বাভাবিক বৈচিত্র্য, স্বাভাবিক প্রকৃতি, এটা একটা ন্যাচারাল ফিনোমেনা, ন্যাচারাল হ্যাবিট। প্রচণ্ড গরমের মধ্যে আমার যখন গরম লাগছে, আমি তখন চলে আসছি কোথায়, যে ছায়াময় জায়গায়, যাতে আমার গরমটা না লাগে। পাখিরাও তাই করছেন, ন্যাচারাল ইনস্টিংক্ট, তারাও এটা সাড়া দেবেন, ঠিকই আছে। কিন্তু তখনই এই ভয়েস উইল রান, একটা কণ্ঠস্বর শোনা যায়, ফ্রম হিচ টু হিচ, ঝোপঝাড় থেকে এক ঝোপ থেকে আর এক ঝোপে একটা কণ্ঠস্বর শোনা যায়। অ্যাবাউট দি নিউ মন মিড, ওই যে মাঠটা, মিডো তৃণভূমি, যেটা সবে মিড করা হয়েছে, মন করা হয়েছে চাষ করার জন্যে, সেই মাঠ থেকেও একটা ভয়েস এক ঝোপ থেকে আর এক ঝোপে শোনা যাচ্ছে। সেই ভয়েসটা কার? দ্যাট ইজ দি গ্রাসহপার্স, গ্রাসহপারে একটা ইনসেক্টস, এ কাইন্ড অফ ইনসেক্টস, গ্রাসহপার ফড়িং জাতীয়। তাহলে এই যে প্রথমেই বলি, সামারের যে 3-4 লাইন পড়লাম, সামারের বর্ণনা তিনি দিলেন। এই সামারের বর্ণনার মধ্যে আমরা কী দেখলাম? যে সামার
একটা ওয়ার্ম সিজন, সেই ওয়ার্ম সিজনে সবাই ক্লান্ত, তীব্র দাবদাহ, সবাই যে যার মতো বিশ্রাম করছে, অথচ সামার ঋতু, সেই ঋতুতে কোনো মিউজিক থাকবে না, কোনো আনন্দ থাকবে না। হ্যাঁ, অবশ্যই সেই সামার ঋতু সামারের মতো করে এনজয় করতে হবে, এবং সেই আনন্দের গানটা কোনো পাখি গান, স্প্রিং যেমন কোকিল ডাকে, নাইটেঙ্গেল, কাক্কু, তারা তো গান করছে না, যারা সব তীব্র দাবদাহে, প্রচণ্ড তাপে তারা ক্লান্ত হয়ে পড়ে তারা নিজেদেরকে শান্ত জায়গায় আশ্রয় নিয়েছেন। তাহলে সামারের স্পিরিটটাকে এক্সপ্রেস করবে কার মাধ্যমে? আর তখনই আমরা দেখতে পাচ্ছি যে একটা কেউ যখন এই সামারের স্পিরিটটাকে এক্সপ্রেস করার জন্য, সামারের মিউজিকটাকে এক্সপ্রেস করার জন্যে কেউ যখন এগিয়ে আসছে না, তখন একটা লিটল ইনসেক্টস, গ্রাসহোপার, সে লাফিয়ে বেড়াচ্ছে, সে হাল ধরেছে যে আমি করব। কি বলছে? যে দ্যাট ইজ দি গ্রাসহোপার্স, হি টেক্স দি লিড, সে নেতৃত্ব দিচ্ছে এবং সে নিজে দায়িত্ব নিয়ে এটা করছে। হি টেক্স দি রেসপন্সিবিলিটি টু রিভিল দি স্পিরিট অফ সামার। সামারের যে স্পিরিট বা সত্তাকে, প্রত্যেকটা ঋতুরই একটা আলাদা আলাদা সত্তা আছে, সেই সামারের সত্তাকে প্রকাশ করবার জন্য সে দায়িত্ব নিয়েছে। হি টেক্স দি লিড ইন সামার লাক্সারি, সামারের যেই লাক্সারি, জয়াসনেস, সামারের যে এক্সট্যাসি, এইটাকে তার অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে, এই যে অ্যাক্টিভিটিস মানে কি আমি বলি, হিট টু হিট সে লাফাচ্ছে, রান, এ ভয়েস উইল রান। মানুষ তাইরে নাইরে না করতে করতে কখন লাফায়? নিশ্চয়ই তার মধ্যে উল্লাস থাকবে। তো এখানে গ্রাসহোপারের এই সামারের ডেসক্রিপশনের মধ্যে উল্লাস প্রকাশ পেয়েছে, গ্রাসহোপারের এই অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে উল্লাসটা প্রকাশ করা হয়েছে, যাতে কিনা সে সামারের যে ঋতু সিজনাল যে চার্ম, সেটা তার অ্যাক্টিভিটিস, তাই যে রান, হিচ টু হিচ, তাও নিউমন মিড, হ্যাঁ, হি টেক্স দি লিড ইন সামার লাক্সারি, এই সমস্ত অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে সামারের স্পিরিটটাকে তুলে ধরা হয়েছে। শুধু তাই নয়, হি হ্যাজ একটা পজ, ওই আগের সেন্টেন্সের পর এটা এখন একটা পজ নিয়েছে। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। ডান শব্দের মানে কি? স্যাটিসফাই। সে কখনো এই যে আনন্দ করছে, ছুটাছুটি করছে, এর জন্য কিন্তু সে কখনো স্যাটিসফাইড বা ওভারডোজড বা টায়ার্ড এইরকম হচ্ছে না। সে ক্লান্ত, মানুষ অত্যধিক আনন্দ করতে করতে না একটা সময় ক্লান্ত হয়ে পড়ে, আনন্দও ক্লান্তি নিয়ে আসে, কিন্তু গ্রাসহোপারের এই সবের জন্য তার ক্লান্তি আসছে না। তাই কি বলছে? হি হ্যাজ নেভার ডান উইথ দি ডিলাইটস। এই যে আনন্দ করছে, আনন্দ করতে করতে তার ক্লান্তি আসছে না, কিন্তু ফর হোয়েন টায়ার্ড আউট, কিন্তু যখনই একটু ক্লান্তি আসছে, টায়ার্ড আউট উইথ ফান, মজা করতে করতে যখন তার, এই যে মজা মানে কি, এই যে আনন্দ স্পিরিট করতে করতে যখন একটু তার টায়ার্ডনেস আসছে, সে তখন গিয়ে একটা আশ্রয় নিচ্ছে কোথায়? একটা প্লিজেন্ট উইডে, একটা সুন্দর আগাছার মধ্যে গিয়ে আশ্রয় নিচ্ছে। লিটিল ক্রিয়েচার, সে উঁচু গাছেও থাকে না, একটা পরিং জাতীয় প্রাণী ক্রিয়েচার, সে থাকবে ছোটো ছোটো গাছে, ঘাস, ছোটো ছোটো গুল্ম জাতীয় গাছ, ঘাস বা বুশি, ঝোপঝাড়ের মধ্যে থাকবে। সেই ছোট্ট পতঙ্গ সামারের স্পিরিটটাকে, সামারের মতো একটা সিজন, একটা এনজয়েবল সিজন, উইন্ট্রি কান্ট্রির পিপলদের কাছে সেই এনজয়েবল সিজনের স্পিরিট প্রকাশ করে সে একটা আশ্রয় নিচ্ছে তখন ওইখানে। এখানে কিন্তু একটা ইন্টার কন্ট্রাস্টিং ব্যাপার রয়েছে। ইন্টার কন্ট্রাস্টিং কোন সেন্সে? যেখানে কেউ আসছে না সেখানে গ্রাসহোপার এসছে সামারের স্পিরিটটাকে রিভিল করার জন্য, মেনে নেওয়া গেল। আর একটা ইন্টার কন্ট্রাস্টিং কোথায়? এই যে ক্লান্ত হচ্ছে না, আবার একটু ক্লান্ত হলে মজা করতে করতে সে একটু আশ্রয় নিয়ে নিচ্ছে এবং আবার সে আনন্দ প্রকাশ করছে। মানে এটা হচ্ছে এমনই যে স্পিরিট, সিজনাল স্পিরিটটাকে কাউকে না কাউকে তুলতে হবে। কেউ আসছে না, আমি এসেছি, এইটাই হচ্ছে একটা কবি জোর দিয়ে বুঝিয়েছেন এবং কবিতাটা প্রাণবন্ত হয়ে উঠে গেছে এখানে। বলছে হি রেস্ট অ্যাট ইজ, সে আরাম করে বিশ্রাম করছে, বিনিথ সাম প্লিজেন্ট উইড, আরাম করে বিশ্রাম করছে যাতে পরবর্তীতে আবারও এসে ফুর্তি করে স্পিরিটটাকে প্রকাশ করা যায়। বলছে কি, দি পোয়েট্রি অফ আর্ট, এই পর্যন্ত গেল প্রথম 8 লাইন, 2 2 4 2 6 2 8, এটা গেল অক্টেভ শেষ হলো। ও প্রথম বলে রাখি, পোয়েট্রি অফ আর্ট এটা কিন্তু একটা সনেট, এটা একটা কিডসের একটা সনেট বলে ধরা যেতে পারে। তাই আমরা আগেও ভিডিওতে বিভিন্ন সেলাই কম্পের দিয়ে যখন পড়িয়েছিলাম, সনেটের বিভিন্ন সংজ্ঞা দিয়েছি। সনেটের 14টা লাইন থাকে, 8 6 14, 8-এ শেষ হয় অক্টেভ, আবার 6 থেকে সেস্টেট শুরু হয়। ওগুলো নিয়ে এখন আর আলোচনা করছি না, পরে প্রশ্ন উত্তর আলোচনা করার সময় দেখা যাবে, এখন টেক্সটটা দেখা যাক, তাহলে ভিডিও বড় হয়ে যাবে। বলছে দি পোয়েট্রি অফ আর্ট ইজ সিজিং নেভার, পৃথিবীর কবিতা কখনো শেষ হয় না। পৃথিবীর কবিতা, পোয়েট্রিকে আমি বারবার বলছি, পোয়েট্রিকে মিউজিক হিসেবে ধরা হোক প্রথমে, তারপরে পোয়েট্রি ধরা যাবে। মিউজিক অফ আর্ট, পৃথিবীর মিউজিক,
পৃথিবীর মিউজিক, পৃথিবী মানে প্রকৃতির মিউজিক, মানে সেটা পশু পাখির ডাক হবে, পাখিদের কিচিরমিচির হবে, এইগুলো হবে। পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, কখনোই শেষ হয় না। তখনই তিনি বর্ণনা দিতে চলেছেন যে একটা শীতের উইন্টারি সিজনের বর্ণনা দিচ্ছেন। দেখো শেষেটে অন এ লোন উইন্টার ইভিনিং, একটা উইন্টার ইভিনিংয়ে, একাকি একটা উইন্টার ইভিনিংয়ে, একটা শীতকালের সন্ধেবেলা, শীতকাল এমনিই ঠান্ডা, উইন্ট্রি কান্ট্রিতে তাহলে আরও বেশি ঠান্ডা হবে, এবং সেরকম একটা শীতের সন্ধ্যাবেলা নিশ্চয়ই আরও ঠান্ডা হবে, যখন হোয়েন দি ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স, চারিদিকে তুষার পড়ছে, বরফ পড়ছে। আমাদের এখানে তো হয় না, বাইরে যদি আমরা ইংল্যান্ড বা ইউরোপিয়ান কন্টিনেন্টে বরফ পড়া, যে একটু শীত যখন ওদের রমরমিয়ে পড়ে, তখন ওই সন্ধ্যেবেলা, সকালবেলা বা ইভেন দুপুরবেলা বরফ পড়ে, স্নোফল হয়, আমরা শুনেছি। তাই যখন এরকম একটা সন্ধ্যেবেলায়, লোন উইন্টার ইভিনিং, এরকম একটা শীতের সন্ধ্যেবেলায় যখন চারিদিকে ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স, বাইরে তুষার পড়ছে, এবং তুষার যেই বাইরে পড়ছে সমস্ত লোকজন বাড়ির ভিতরে চলে এসছে, যে যার ঘরে চলে এসছে, যে যার গন্তব্যে পৌঁছে গেছে তাড়াতাড়ি, বাইরে কেউ থাকবে না। তাই বাইরে বিরাজ করছে একটা সাইলেন্স, নিস্তব্ধতা, একটা নিস্তব্ধতা বিরাজ করছে। সেই রকম একটা সিচুয়েশানে ফ্রম দি স্টোভ, ওই দূর থেকে, ঝোপের মধ্য থেকে, দেয়ার শ্রিলস দি ক্রিকেট সং, ক্রিকেট বলে ওই ঝিঝি পোকা, ওই সেই পতঙ্গ শ্রেণীর প্রাণী, একটা ঝিঝি পোকা গান করছে, শ্রিল করছে তীক্ষ্ণভাবে। তাহলে এখানেও দেখা যাচ্ছে যে ওইখানে সামারে যেমন গ্রাসহপার লিড ধরেছে, সবাই ঘরের মধ্যে, এটা উইন্টার সিজন, এরও স্পিরিট, উইন্টারেরও একটা উইন্টারের মতো মজা আছে, সামারের যেমন সামারের মতো মজা আছে, কিন্তু সামারের মজা থাকলেও, চার্ম থাকলেও কেউ সে দায়িত্ব নিতে চায়নি একটা সময়, তখন গ্রাসহপার হাল ধরেছে। আর যখন কাক্কু নাইটেঙ্গেল রিফিউজ করে তারা টায়ার্ড হয়ে গিয়ে বিশ্রাম করেছে, তখন গ্রাসহপার হাল ধরেছে। আবার ঠিক উইন্টারে যখন বাইরে এরকম আনফেভারেবল অ্যাটমসফিয়ার, সবাই বাড়ির মধ্যে আছে, বাইরে নিস্তব্ধ, তুষার পড়ছে, সেরকম একটা সময় যখন উইন্ট্রি সিজনের স্পিরিট প্রকাশ করার জন্যে ওই দূর থেকে একটা ছোট্ট ঝিঝি পোকা ক্রিকেট, সে তার তীক্ষ্ণ কণ্ঠস্বর শুনিয়েছে, এবং সেইভাবেই ইন ওয়ার্মথ ইনক্রিজিং ইভার মানুষকে আনন্দ এবং উষ্ণতা দিয়েছে। অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, এবং ওই যে তীক্ষ্ণ কণ্ঠস্বর, ওই যে ক্রিকেট যেটাকে ঝিঝি পোকা জাতীয় পতঙ্গ বলা যায়, সে যখন ওই তীক্ষ্ণভাবে শ্রিল দিচ্ছে, চিৎকার করছে, তখন একটা মানুষ যে ঘরের মধ্যে বসে আছে, বাইরে তুষার পড়ছে বলে বেরোয়নি, নিস্তব্ধভাবে বাইরেটা রয়েছে, সেরকম একটা সময় সে যখন বাড়িতে বসে, আগুনের পাশে বসে, সে যখন উষ্ণতা উপভোগ করছে, ঘরে ডোমেস্টিক ওয়ার্মথ এনজয় করছে, সে যখন অর্ধ নিদ্রাচ্ছন্ন, তন্দ্রাচ্ছন্ন, হাফ ড্রাউজিনেস, শীতকালে যেরকম ওয়েদারে থাকে, লেপের মধ্যে থাকলে আমাদের ঝিমঝিম এসে যায়, সেরকম একটা সিচুয়েশানে সে বাইরে থেকে যখন আওয়াজটা তার কানে এসে পৌঁছাচ্ছে, সে মনে করছে, সে যেন মনে করছে দি গ্রাসহপার্স অ্যামং সাম গ্রাসি হিলস, মনে করছে যেন গ্রাসহপার, যে কিনা সামারে গান করছিল, তখন বুঝলো এই জন্য গ্রাসহপার গান করছে। গ্রাসহপার্স অ্যামং সাম গ্রাসি হিল, কোনো একটা ঘাসের উপর থেকে, গ্রাসি হিল, ঘাসের ঢিবি থেকে গ্রাসহপার নাকি গান করছে, ওর মনে হয়েছে, কিন্তু এটা গ্রাসহপার গান করেনি, এটা ফলসিফিকেশন তার কাছে। সে বাড়িতে বসে ভেবেছে গ্রাসহপার গান করছে বা গ্রাসহপারের শ্রিল এটা, কিন্তু অ্যাকচুয়ালি এটা শ্রিল ছিল কার? এটা ছিল ক্রিকেটের। তো এই গেল কবিতার টেক্সট, ডিটেলসে ওয়ার্ড মিনিং ধরে সবাই একটু দেখে নিও, অসুবিধে নেই, কোশ্চেন অ্যান্সার নিয়ে অবশ্যই আলোচনা করা যায়। প্রথমে বলি এই কবিতা তাহলে কী বোঝা গেল? দুটো সিজন আমরা দেখতে পেলাম, একটা সামার সিজন অ্যান্ড একটা উইন্টার সিজন। দুটো সিজনে কিন্তু কন্ট্রাস্টিং। একটা সামার ইজ এ সিজন অফ জয়, এনজয়মেন্ট, ডিলাইট, লাইট, ওয়ার্মথ। অন দি কন্ট্রারি, উইন্টার ইজ দি সিজন অফ ডিকে, ডিসোলেশন, স্যাডনেস। এটা ধরা যেতে পারে দুটো বিপরীত সিজন। তাহলে দুটো কন্ট্রাস্টিং সিজনকে কিডস প্রেজেন্ট করেছেন এই কবিতাতে, কিন্তু প্রেজেন্ট করার পরে তিনি তার এই কন্ট্রাস্টিং প্রেজেন্টেশনের মধ্যে তিনি কী দেখিয়েছেন, যে হ্যাঁ একটা আনন্দের সিজন, সেখানে যেমন সেই সিজন ইটসেলফের মধ্যেও কন্ট্রাস্টিং ছিল, যে সেখানে গান করবার জন্য নাইটেঙ্গেল কাকুর অলওয়েজ দরকার ছিল, তারা ছিল না, কিন্তু গ্রাসহপার ছিল। তাহলে সিজন ইটসেলফের মধ্যে কন্ট্রাস্টিং যেমন দেখানো হয়েছে, তেমনি ওভারঅল পোয়েমেও কিন্তু একটা কন্ট্রাস্টিং দেখানো হয়েছে। কি
যে সামার এবং উইন্টার দুটো বিপরীত সিজন হওয়া সত্ত্বেও প্রত্যেকটা সিজন প্লাস হোক মাইনাস হোক তার স্পিরিটকে কনভে করার জন্যে কেউ না কেউ প্রকৃতিতে থাকবে। তার মানে এইটাই যে প্রত্যেকটা সিজনের পার্টিকুলার মিউজিক আছে, তার মানে এইটাই মিউজিক কখনো শেষ হবে না। সিজনাল সাইকেল চেঞ্জ হবে, সামার, স্প্রিং, উইন্টার, মনসুন, নানান রকমভাবে চেঞ্জ, অটাম চেঞ্জ হবে, কিন্তু প্রত্যেকটা স্পিরিট প্রত্যেকটা সিজন তার স্পিরিটকে কনভে করবার জন্য কাউকে না কাউকে পাঠাবে। মিউজিক ইন দিস আর্থ উইল নেভার এন্ড। মিউজিক মানে এইবার আমরা যদি বলি পোয়েট্রি এই পৃথিবীতে মিউজিক মানে পোয়েট্রি ইজ এ কাইন্ড অফ মিউজিক। পোয়েট্রিরও কখনো শেষ হবে না। পোয়েট্রির মধ্য দিয়ে সেই সিম্বলিফিকেশনটা মিউজিকের মধ্য দিয়ে দেখানো হয়েছে। পোয়েট্রি ইন দিস আর্থ উইল নেভার এন্ড মানে মিউজিক উইল ইন দিস আর্থ উইল নেভার এন্ড, এটা আমরা বলতে পারি। এই কন্ট্রাডিকশনটা কিডস এই কবিতায় প্রেজেন্ট করেছে। প্রথমে বলি যে কোশ্চেনগুলো এবার এসে গেছে সেই কোশ্চেনগুলো এই তো সব কবিতা থেকেই কোশ্চেন থাকবে। আমরা বড় প্রশ্ন যেমন তৈরি করবো, এমসিকিউ তো অবশ্যই, ওর কোনো সাজেশান হয় না। এই কবিতা থেকে যেমন এবার সম্ভবত এসে গেছে যে পোয়েট্রি বা মিউজিক কীভাবে শেষ হবে না, এই ধরনের একটা কোশ্চেন এসেছে। যাই হোক, টাইটেলের সিগনিফিক্যান্স বা যে কটা করতে হয় পরে আমরা আলোচনা করব, সেই সমস্ত কোশ্চেনগুলো নিজেরা তৈরি করতে হবে যাতে ভালো নাম্বার, স্কোরও একটা ব্যাপার, ভালো লিখলে ভালো নাম্বার হবে। আর যদি পার্ট মার্কিং কোশ্চেন থাকে সেগুলো অ্যাটেম্প্ট করতে হবে। এই কবিতা থেকে পার্ট মার্কিংও থাকতে পারে যাতে সেইগুলো অ্যাটেম্প্ট করলে না ফুল মার্কস পাওয়া যায়, ভালো স্কোর হয়। এমসিকিউ এসএকিউ এর জন্য অবশ্যই প্র্যাকটিস করতে হবে। যদি কোনো কোশ্চেন থাকে বা বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্স অবশ্যই লিখলে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। পরের ভিডিওতে দেখা যাবে কোনটা আলোচনা করা যায়। ধন্যবাদ।